নমস্কার, কলকাতা নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্চরী জিরো ওভারে নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে। দীর্ঘ 13 বছরের টানাপোড়েনের অবসান, পুরুলিয়াবাসীর ঘরে পৌঁছতে চলেছে জাইকা প্রকল্পের পানীয় জল। আজ মানবাজারের মাধবপুরে প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে হেলিকপ্টারে মানবাজার স্টেডিয়ামে আসবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে উদ্বোধন স্থলে গিয়ে প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পর প্রশাসনিক সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। দীর্ঘ 13 বছরের টানাপোড়েন তার অবসান ঘটতে চলেছে। পুরুলিয়াবাসীর ঘরে পৌঁছতে চলেছে জাইকা প্রকল্পের পানীয় জল। আজ মানবাজারের মাধবপুরে প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে হেলিকপ্টারে মানবাজার স্টেডিয়ামে আসবেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে উদ্বোধন স্থলে গিয়ে প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী এবং উদ্বোধনের পর প্রশাসনিক সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরুলিয়াবাসীর ঘরে এবার পৌঁছতে চলেছে জাইকা প্রকল্পের পানীয় জল। 13 বছরের দীর্ঘ টানাপোড়েন, এবার স্বস্তির নিঃশ্বাস ফেলবে পুরুলিয়াবাসী। আজ মানবাজারের মাধবপুর প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে হেলিকপ্টারে মানবাজার স্টেডিয়ামে আসবেন মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে উদ্বোধন স্থলে গিয়ে প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পর প্রশাসনিক সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। একেবারে অধীর আগ্রহে রয়েছে পুরুলিয়াবাসী, কারণ দীর্ঘ 13 বছরের টানাপোড়েনের অবসান হতে চলেছে। পুরুলিয়াবাসীর ঘরে এবার পৌঁছতে চলেছে জাইকা প্রকল্পের পানীয় জল। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মানবাজারের মাধবপুরে প্রকল্পের উদ্বোধন এবং জাইকা প্রকল্পের পানীয় জল এবার পৌঁছবে পুরুলিয়াবাসীর ঘরে। দীর্ঘ 13 বছরের টানাপোড়েন থেকে মুক্তি মিলবে পুরুলিয়াবাসীর এবং প্রকল্প উদ্বোধনের পর প্রশাসনিক সভা করার কথাও সেখানে রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা, তারপরেই মুখ্যমন্ত্রী এসে পৌঁছবেন, উদ্বোধন করবেন এই জাইকা প্রকল্পের, মাধবপুরের প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মানবাজারে পুরুলিয়াবাসীর ঘরে এবার পৌঁছতে চলেছে জাইকা প্রকল্পের পানীয় জল। একেবারে প্রস্তুতি তুঙ্গে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে মুখ্যমন্ত্রী পৌঁছবেন। পুরুলিয়াবাসীর ঘরে পৌঁছচ্ছে এবার জাইকা প্রকল্পের পানীয় জল। দীর্ঘ 13 বছরের টানাপোড়েন থেকে এবার মুক্তি পেতে চলেছে পুরুলিয়াবাসী। মানবাজারে আজই মাধবপুর প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে হেলিকপ্টারে মানবাজার স্টেডিয়ামে আসবেন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকেই উদ্বোধন স্থলে গিয়ে প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি। জাইকা প্রকল্পের পানীয় জলের উদ্বোধন এবং সেখানেই পানীয় জল পৌঁছবে পুরুলিয়াবাসীর ঘরে। উদ্বোধনের পর প্রশাসনিক সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেই প্রশাসনিক সভা থেকে কি উঠে আসে সেদিকেও নজর রয়েছে পুরুলিয়ার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপক রাম। দীপক, দীর্ঘ 13 বছরের টানাপোড়েনের এবার অবসান ঘটতে চলেছে। জাইকা প্রকল্পের পানীয় জল উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কতক্ষণে তিনি এসে পৌঁছবেন, কি পরিস্থিতি এই মুহূর্তে? সঞ্চয় তো বলে রাখি, জেলা পুরুলিয়া খরা জেলা। এই জেলায় মূলত পানীয় জল একটা বড় সমস্যা ছিল। সেই সমস্যা কার্যত দূর হতে চলেছে। প্রায় 1300 কোটি টাকা ব্যয়ে জাইকা প্রকল্পের মধ্যে দিয়ে পুরুলিয়ায় আজ এই জল প্রকল্পের শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তোমাকে বলে রাখি, দীর্ঘ 13 বছর ধরে এই প্রকল্প বাস্তব করার জন্য নানা রকম কর্মসূচি নেওয়া হয়েছে। যদিও 2022 সালে এই প্রকল্প কাজ শুরু হয় এবং ধীর গতিতে হয়, ফলে এই প্রকল্প কোনোভাবে বাস্তবে রূপ দিচ্ছিল না। কিন্তু বিগত নতুন সরকার আসার পরে 3 মাসের মধ্যে এই প্রকল্প কার্যত বাস্তব পেয়েছে এবং আজকে তার শুভ উদ্বোধন হবে, এমনটাই কিন্তু
এই ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকেই এই উদ্বোধন করা হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যেই এই সভামঞ্চ থেকে এই মানবাজারের এই জল প্রকল্প উদ্বোধন করবেন এবং এখান থেকে তিনি জনসভা করবেন। আমি দেখাতে পারবো এই জনসভার ইতিমধ্যে প্রচুর মানুষ ডিস্ট্রিক্টের হবে সাধারণ মানুষ আজকে এই সভাতে এসছেন এবং এই জল প্রকল্প যে সূচনা হবে তা কিন্তু দেখতে সরাসরি তার নিজেদের চোখে দেখতে এই সভাতে তিনি এসছেন। ইতিমধ্যে বলে রাখি এই জল প্রকল্প উদ্বোধনের পরে তিনি চলে যাবেন রঘুনাথপুরের দুর্নীতি যে ইস্পাত কারখানা যে শিলান্যাস সেখানে চলে যাবে। 3600 কোটি টাকা সেই শিলান্যাস হবে সেখানে এবং এই ইস্পাত কারখানা তৈরি হলে প্রায় 1600 কর্মসংস্থান হবে সেখানে। বলা যেতে পারে সব মিলিয়ে প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদ পর এই প্রথমবার তিনি পুরুলিয়া জেলা সফরে আসছেন এবং তারপরে তিনি এই তার আসার পরেই তিনি দুটি উপহার জেলাবাসীকে দিচ্ছে। ফলে বলা যেতে পারে এই জল প্রকল্প উদ্বোধন হলে শুধু মানবাজার নয় প্রায় 5টি ব্লক এই জল প্রকল্পের মধ্যে তারা কিন্তু জল প্রকল্প হবে। একই সঙ্গে পুরুলিয়া শহরে যে যে বড় সমস্যা ছিল পানীয় জলে সেই পানীয় জলের সমস্যা কিন্তু দূর হবে এমনটা কিন্তু প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। সঞ্চারী বেশ, একেবারে দীপক, নজর থাকছে। ধন্যবাদ। আপাতত আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দীপক রাম। রঘুনাথপুরে ইস্পাত কারখানার শিলান্যাস ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন শিল্পমন্ত্রী এবং অর্থমন্ত্রীও। মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্পমন্ত্রী এবং অর্থমন্ত্রীও থাকবেন। রঘুনাথপুরে ইস্পাত কারখানার শিলান্যাস ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। সরাসরি রয়েছেন রঘুনাথপুর থেকে আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, রঘুনাথপুরে ইস্পাত কারখানার শিলান্যাস হবে, সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপনে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কি জানা যাচ্ছে? কারণ পুরুলিয়াতে অমিত মেটালিক্সের প্রায় 4000 কোটি টাকার যে বিনিয়োগ, সেই বিনিয়োগে অর্থাৎ নতুন করে যে একটি স্টিল প্ল্যান্টের হওয়ার কথা রয়েছে, সেই নতুন স্টিল প্ল্যান্টের যে আজকে শিলান্যাস কিন্তু মুখ্যমন্ত্রীর হাত ধরে হবে এবং মুখ্যমন্ত্রী ছাড়াও একাধিক মন্ত্রী আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। দেখো, মুখ্যমন্ত্রী হওয়ার পর পুরুলিয়াতে তিনি প্রথমবারের জন্য আসছেন এবং আজকে তার একাধিক কর্মসূচি রয়েছে। প্রথমে তিনি মানবাজারে যে জিকা জল প্রকল্পের উদ্বোধন করবেন, যেটা এতদিন পর্যন্ত আটকে ছিল, সেই প্রকল্পর কাজ সম্পন্ন হয়ে গেছে, যার ফলে পরিশ্রুত পানীয় জল পুরুলিয়াবাসী পাবেন এবং আজকের সেই অনুষ্ঠান রয়েছে। এরপরেই তিনি মানবাজারেই একটি জনসভা করবেন, কারণ সামনেই রাজ্য সরকারের 100 দিন পূর্ণ হবে। আজকে এই পুরুলিয়ার মাটি থেকে তিনি রাজ্য সরকারের 100 দিন যে পূর্ণ হবে তার কি ভাবনা রয়েছে রাজ্য সরকারের, তা নিয়েও বার্তা তিনি দিতে পারেন। এবং সর্বশেষ যে তার অনুষ্ঠান রয়েছে, অর্থাৎ এই অমিত মেটালিক্স রঘুনাথপুরে তিনি আসবেন মানবাজার থেকে এবং এই রঘুনাথপুরে প্রায় 4000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে এবং আমরা দেখেছি যে এর আগে শ্যাম স্টিলের ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ হয়েছে, অর্থাৎ মেজিয়াতে নতুন একটি স্টিল প্ল্যান্টের শিলান্যাস কিন্তু মুখ্যমন্ত্রীর হাত ধরে হয়েছে এবং প্রায় 15,000 কোটি টাকা শ্যাম স্টিল তারা বিনিয়োগ করেছে। এবার কিন্তু দেখা যাচ্ছে যে অমিত মেটালিক্স তাদের হাত ধরে কিন্তু নতুন একটা স্টিল প্ল্যান্টের উদ্বোধন বা শিলান্যাস, সেই শিলান্যাস অনুষ্ঠান হতে চলেছে এবং মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন পুজোর আগেই আরও বেশ কিছু বিনিয়োগ হবে। পানাগড়ে একটি কোম্পানির বিনিয়োগ হবে, সেখানেও প্রায় 4000 কোটি টাকা বিনিয়োগ হওয়ার কথা রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু 14ই অক্টোবর তিনি হলদিয়া পেট্রোকেমিক্যালে অর্থাৎ হলদিয়াতে আরও একটি বিনিয়োগ হওয়ার কথা তিনি জানিয়েছেন এবং 14ই অক্টোবর তারও কিন্তু শিলান্যাস হওয়ার কথা। অর্থাৎ এই যে 100 দিন সরকারের 100 দিন পূর্ণ হবে এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে সরকার কিন্তু একটা রোড ম্যাপ বানিয়েছে, অর্থাৎ 15ই আগস্টের পরেই গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছিল যে এ মাসের মধ্যেই কিন্তু একটা জমি নীতি এবং শিল্প নীতি তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা রোড ম্যাপ তারা কিন্তু তৈরি করেছে যে আগামী 3 মাসে তারা কি করবে, তারপর আগামী 3 মাসে কি করবে, সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু নতুন রাজ্য সরকার কাজ করছে। এবং তিনি অন্ডাল অবধি বিমানবন্দর, সেই অন্ডাল বিমানবন্দরে তার যে বিমান, সেই বিমান অবতরণ হবে, এরপর তার চপারে আসার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য কিন্তু আজকে তিনি চপারে আসতে পারছেন না, যেটা আমরা জানতে পারছি। অন্ডাল থেকে তিনি কিন্তু
সড়ক পথে আসবেন, যার জেরে একটার সময় রঘুনাথপুরে যে নতুন কারখানা বা বিনিয়োগের যে শিলান্যাস হওয়ার কথা ছিল সেটা কিছুটা হলেও কিন্তু পিছিয়ে যাবে এই সময়টা, এবং তিনি সড়ক পথে এখানে আসছেন। এবং এই যে আজকের যে অনুষ্ঠান এটা গুরুত্বপূর্ণ, কারণ পুরুলিয়াতে তিনি আসছেন এবং 3টে কর্মসূচিতে কিন্তু মুখ্যমন্ত্রী যোগ দেবেন। সঞ্চারী। বেশ, একেবারে ধন্যবাদ শান্তন। অর্থাৎ রঘুনাথপুর ইস্পাত কারখানার শিলান্যাস ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন শিল্পমন্ত্রী এবং অর্থমন্ত্রীও। কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। চোখ দেখাতে বিদেশে যাওয়ার আগে ফ্রিজ অভিষেকের ব্যাংক অ্যাকাউন্ট খোলাতে হাইকোর্টের দুয়ারে তৃণমূল সাংসদ। কী কারণে অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো জানায়নি ব্যাংক, এমনটাই দাবি অভিষেকের। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, এবার তো আরও চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে যাওয়ার আগে ফ্রিজ হয়ে গিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট। দেখে যত দিন যাচ্ছে ততই কিন্তু ক্রমশ চাপে পড়ছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন করে আরো তিনি চাপে পড়লেন, তার কারণ তিনি বিদেশে যাওয়ার আগে তার যে ব্যাংক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে। তুমি জানো যে গত সপ্তাহে তিনি সুপ্রিম কোর্ট থেকে বিদেশে যাওয়ার যে ছাড়পত্র সেটা কিন্তু পেয়েছেন, কিন্তু তার আগে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার কারণে তার বিদেশ যাত্রা কার্যত আটকে পড়েছে, এমনটাই কিন্তু তিনি আজ হাইকোর্টে জানিয়েছেন। হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়ে যেটা বলছেন যে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার ফলে তিনি তার যে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন সেটা তিনি যেতে পারছেন না। কি কারণে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেটাও তার কাছে স্পষ্ট করে জানানো হয়নি। তাই আদালতের কাছে তার আর্জি তার এই ব্যাংক অ্যাকাউন্ট যেটা ফ্রিজ করা হয়েছে সেটা যাতে খুলে দেওয়া হয় এবং তাতে করে তার যাতে চোখের চিকিৎসা করার জন্য বিদেশে যাত্রা সেটা সেই যাত্রা যাতে তার পক্ষে সম্ভব হয়, এই আর্জি জানিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এখনো পর্যন্ত তার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কোনো সিদ্ধান্ত নেয়নি। পরবর্তী সময়ে এই বিষয়ে হাইকোর্ট কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখা। ধন্যবাদ মফিজুল। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মফিজুল ইসলাম। নজর রাখি এবার তারাপীঠের দিকে। সেখানে বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। তারাপীঠের বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। দগ্ধ হয়ে 7 আবাসিকের মৃত্যু। দগ্ধ আরও বেশ কয়েকজন আবাসিক। তারাপীঠ থানার ঢিলছোড়া দূরত্বেই অগ্নিকাণ্ডটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 6টি ইঞ্জিন। আহতরা রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে ও হাসপাতালে ভর্তি। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। দমকলের ঘটনার তদন্তে তারাপীঠ ও রামপুরহাট থানার পুলিশ। ইতিমধ্যেই অকুস্থলে পৌঁছেছিলেন আমাদের প্রতিনিধি ভোলানাথ চক্রবর্তী। বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। তারাপীঠ সেই অভিশপ্ত হোটেল, ইতিমধ্যে কিন্তু হোটেলটা সিল করে দিয়েছে, প্রচুর পুলিশ আছে। তোমাকে দেখাবার চেষ্টা করবো। দেখো এই যে হোটেল 1, 2, 3, 4 নিচে গ্রাউন্ড ফ্লোর আছে, সেখানে একটা দোকান আছে। এই দেখতেই পাচ্ছ যে কিভাবে আগুনের তীব্রতা ছিল, এই জানলাগুলো দেখলেই বোঝা যাচ্ছে। ফলে এই যে হোটেলে যেসব আবাসিকরা ছিল তারা কিন্তু বেরোতে পারেনি অনেকেই, ফলে বেরোতে না পারার জন্যই কিন্তু এই অবস্থা দেখাবার চেষ্টা করব। ইতিমধ্যে এই হোটেলটাকে সিল করে দিয়েছে। সিল করে দিয়ে সেখান থেকে যে ঢোকার জায়গা সেটাও কিন্তু বন্ধ ছিল, কারণ যে ঘটনা ঘটেছে ভোর 4টে থেকে 3:30 থেকে 4টের মধ্যে ঘটনা ঘটেছে। এই রাস্তা দিয়ে কিন্তু বেরিয়েছে। দেখতেই পাচ্ছ যে তারা কিন্তু নির্দিষ্টভাবে দেখতে পাচ্ছিল না যে কোথা দিয়ে তারা নামবে, কারণ এখান থেকে কেউ ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছে, কেউ ওখান থেকে চিৎকার করেছে। সামনেই থানার থেকে পুলিশ এসে তাদেরকে কিন্তু উদ্ধার করেছে। এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই হোটেলে কিন্তু ইতিমধ্যেই সিল করে দেওয়া আছে। ভিতরে ফরেন্সিক টিম আসবে বলে জানতে পেরেছি। দমকলের আধিকারিকরা আছে, প্রচুর পুলিশ মোতায়েন আছে যাতে এই হোটেলে না ঢুকতে পারে। তবে এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি 7 জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যে হাসপাতালে ভর্তি আছে। তবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত